নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। দেখো, আজ কথা বলছি সাধারণ জ্ঞান, যে কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি নিয়ে আলোচনা করব যে কি প্রেজেন্টেশন রয়েছে বা নতুন কী সব আপডেট বইটিতে সংযুক্ত হয়েছে। তোমরা অনেক দিন ধরেই আমাকে একটা রিকোয়েস্ট করেছিলে যে এই বইটির একটা ভিডিও আনার জন্য, তো ফাইনালি বইটি আজকে হাতে পেয়েছি এবং তোমাদের সাথে এই বইটি নিয়ে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের রিভিউ কিন্তু এসে থাকে। তো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বা যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। দেখো, এটি কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে সাধারণ জ্ঞান। এটা বেসিক্যালি ওয়ান লাইনার ফরম্যাটে বইটা রয়েছে এবং দেখতে পাবে সাম্প্রতিক সংশোধিত সংস্করণ বইটিতে কিন্তু মেনশন করা রয়েছে এবং এনসিইআরটি সিলেবাস অনুযায়ী লিখিত সাধারণ একটি জ্ঞান। এই বইটির মধ্যে আমরা কি পাচ্ছি: ভারত ও বিশ্বের ইতিহাস, স্বাধীনতা, উত্তর ভারত, ভূগোল, ভারতীয় সংবিধান, রাজনীতি, রাজ্য বিজ্ঞান, মানবদেহ, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি এবং পশুপালন, কম্পিউটার, সাহিত্য ও সংস্কৃতি, ন্যানো টেকনোলজি ও পরিমার্জিত সাধারণ জ্ঞান। সমস্ত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমরা নিতে পারো। তো যারা জিকে একটু বেসিক ডিপভাবে পড়ছো, তো সেটা তো বইটা রয়েছেই। এটি হচ্ছে তোমার ওয়ান লাইনের ফরম্যাটে বই, বা কুইক রিভিশনের জন্য এই বইটি তোমরা পারচেস করতে পারো। এই বইটির যদি থিকনেস যদি দেখো, থিকনেসটা দেখবে অনেকটাই কিন্তু মোটা রয়েছে, তাহলে কন্টেন্টও কিন্তু অনেকটাই। কিন্তু এর যে চওড়াটা, একটা ছোট্ট একটা বই। এবং এই বইটির যদি এমআরপির কথা যদি বলি, এমআরপি রয়েছে 325 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয়, আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, অপুদার কাছ থেকে, তো সেখান থেকেও তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। তো অপুদার নাম্বারটিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। দেখো, তার আগে বলে রাখি যে কিরণ পাবলিকেশন থেকে এই 6300+ বস্তুনিষ্ঠ রিজনিং যে বইটি বেরিয়েছে, এই বইটিরও কিন্তু ইতিমধ্যে এই চ্যানেলে ভিডিও এসেছে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে ভিজিট করে একটু দেখে এসো। আর ইউজফুল যদি বলি, এই বইটা তোমরা কোন কোন পরীক্ষার জন্য নিতে পারো, দেখতে পাবে WBCS, WBPSC, WBSSC, রাজ্য পুলিশ, SSC, ভারতীয় রেল এবং অন্যান্য সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই বইটি তোমরা পারচেস করতে পারো। যখন আমি কন্টেন্টগুলো দেখাচ্ছি, তখন কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন কোন পরীক্ষার জন্য এই বইটা হেল্পফুল হতে চলছে। প্রথমেই রয়েছে লেখকের পরিচিতি, তারপর সূচিপত্রতে চলে এসেছি। যে সূচিপত্রতে দেখো যে ইতিহাসের যে 4টা ভাগ করেছে, যে ভারতের ইতিহাস, প্রাচীন ভারত, ভারত মধ্যযুগ এবং বিশ্ব ইতিহাস, এই 4টি যে মূল টপিক যেটা রয়েছে, তারপর সাব টপিক যেটা রয়েছে। যেমন দেখো, যে ভারতের ইতিহাসের মধ্যে ভারতের ইতিহাসের রৈখিক বিন্যাস, এক নজরে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি, ভারতের শাসক বংশ এবং তাদের উপাধি, গুরুত্বপূর্ণ সভাকবি এবং তাদের লিখিত গ্রন্থ। এই সাব টপিকগুলো ভারতের ইতিহাসের মধ্যে রয়েছে। তারপরে রয়েছে প্রাচীন ভারত। প্রাচীন ভারতের মধ্যে যে টপিকগুলো থাকছে সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, নব্যপ্রস্তর যুগ, প্রস্তর তামা যুগ, হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য, বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্য, মগধ সাম্রাজ্যের উত্থান, মৌর্য সাম্রাজ্য, উত্তর মৌর্য যুগের শাসক বংশগুলি, ইন্দ্র, গ্রিক, গুপ্ত বংশ, হর্ষবর্ধন, দাক্ষিণাত্যের রাজ্যবংশগুলি, আঞ্চলিক শাসক বংশগুলি, প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ সাহিত্য কীর্তি। এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে প্রাচীন ভারতের মধ্যে রয়েছে। তারপরে যে টপিক সেটা হচ্ছে ভারত মধ্যযুগ। ঠিক একইভাবে সাব টপিকগুলো থাকছে, যেমন মুসলিম আক্রমণ, দিল্লি সুলতানেরা, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ এবং লোগীদের শাসনকাল, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, শহর ও তার প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্য স্থাপন, পরবর্তী মুঘল সম্রাটগণ, মুঘল চিত্রকলা, মুঘল স্মৃতিসৌধ। তারপরে দেখো, বিশ্ব ইতিহাস থেকে বিশ্বের প্রাচীন সভ্যতাগুলি সম্বন্ধে কিছু তথ্য, কিছু প্রাচীন সভ্যতা, বিশ্ব ইতিহাস ঘটনাপুঞ্জি, বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ, গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ কমিটি, চেয়ারম্যান, নতুন রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্য যেগুলি 1956 সালের পর গঠন করা হয়েছে, নাম পরিবর্তন এবং মৌলিক অধিকার, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি।
তারপরে যেটা থাকছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সংসদ, ভারতের মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী, ভারতের পার্লামেন্ট, সংবিধানের অনুচ্ছেদগুলি, রাজনৈতিক দল। তারপরে দেখো ভূগোল, ভূগোল থেকে ভূগোলের অর্থ এবং ব্রহ্মাণ্ড, সৌরজগৎ, সৌরজগৎ, নবগ্রহ, গুরুত্বপূর্ণ তথ্য, গ্রহ এবং তাদের উপগ্রহগুলি, জোয়ার ভাটা, আন্তর্জাতিক তারিখ রেখা, মূল রেখা, কর্কটক্রান্তি রেখা, পৃথিবীর চলন, পৃথিবীর গঠন, পৃথিবীর অভ্যন্তরণ, প্রধান বিযুক্তি রেখা, প্রস্তর এবং মাটি, বায়ুমণ্ডল, বায়ু, ভূমিকম্প এবং আগ্নেয়গিরি, গুরুত্বপূর্ণ এবং সক্রিয় আগ্নেয়গিরি, পর্বত, জল সম্পদ, সামুদ্রিক গতিবিধি। তারপরে আঞ্চলিক ভূগোল থেকে এই সাব টপিকগুলো থাকছে, আমি টোটালটা পড়ছি না, তোমরা চাইলে পজ করে বা একটু স্ক্রিনশট নিয়ে কিন্তু জুম করে দেখে নিতে পারো। তারপরে দেখো ভূগোল, ভারত, যে ভূগোল থেকে যে সাব টপিক থাকছে সেটা হচ্ছে ভূগোল। ধর্মের ভিত্তিতে ভারতের বর্তমান জনসংখ্যা 2011 অনুযায়ী, ভারতের মৌলিক অবস্থান, ভারতের অন্তিম সীমা বিন্দু, ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি, ভারতের প্রাকৃতিক গঠন, হিমালয় পর্বতশ্রেণী, ভারতের গিরিপথগুলি, ভারতের উত্তর ভারতের সমতল ভূমি, উপদ্বীপীয় মালভূমি, উপদ্বীপীয় সমতল ভূমি, জলবায়ু, নিষ্কাশন, ভারতের উপনদী, নদী এবং তীরবর্তী স্থানগুলি, ভারতের ক্ষুদ্র বহুমুখী প্রকল্প। তারপরে দেখো স্বাধীনতা ও দেশভাগ, স্বাধীনতা ও দেশভাগ, ভারতের বিভিন্ন রাজ্য এবং তাদের আয়তন, পশ্চিমবঙ্গ কমিশন উদ্দেশ্য, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীমণ্ডল, ভারতের অর্থনীতি থেকে ইকোনমির পার্টটা রয়েছে, বেকারত্ব, এনটিআই আয়োগ, ভারতের অর্থ আয়োগ, এক নজরে যে সমস্ত ওয়ানলাইনার রয়েছে, ভারত সরকার দ্বারা স্বীকৃত প্রকল্পগুলো এখানে রয়েছে, কৃষি, শিল্প, পরিবহন এবং যোগাযোগ থেকে, যে রেলওয়ে জোন, ভারত রেল কলকারখানাগুলি, ভারতের সড়ক পরিবহন ব্যবস্থা, বন্দর, ভারতের জলপথ যোগাযোগ ব্যবস্থা থেকেও রয়েছে, বিজ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্র, রসায়নবিদ্যা, জীবন বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, কৃষি এবং পশুপালন, বেশ রাষ্ট্রসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা, পরিবিদিত সাধারণ জ্ঞান, গুরুত্ব দিনগুলি, বিখ্যাত ব্যক্তিত্ব, ভারত এবং বিশ্ব, সেনাপ্রধান, ভারত প্রাচীনতম, উচ্চতম এবং বৃহত্তম, এখানে আমরা টোটাল 3টাই পাচ্ছি। তারপর দেখো বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান, ভারতের প্রথম ডাকনাম, যে সমস্ত যে রয়েছে, বিখ্যাত ধর্ম প্রতিষ্ঠাতা, ধর্মগ্রন্থ, ধার্মিক স্থানের নামবিধ ধর্ম। তারপর রয়েছে ক্রীড়া, বিশ্বের প্রমুখ ক্রিকেট স্টেডিয়াম, ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু তথ্য, স্বাধীনতা থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে লাস্ট অধ্যায়। তো প্রথমেই যেটা বলে রাখি যে যেহেতু দেখতে পাচ্ছ এতটা কিন্তু মোটা রয়েছে বইটা, তো ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। তারপর দেখো মূল যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে প্রথম যেটা অধ্যায় ভারতের ইতিহাস থেকে। প্রথমে এখানে দেখতে পাবে প্রত্যেকটি ভাগ ভাগ করে দেওয়া আছে, যেমন প্রাগৈতিহাসিক যুগ, ইতিহাসের আদিরূপ এবং ঐতিহাসিক যুগ, এই 3টি ভাগকে ভাগ করেছে। কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছে, তার পরবর্তী কোন কোন আবার শুরু হয়েছে, টোটালটাই একটা চার্ট আকারে পেয়ে যাচ্ছ। তারপরে দেখো এক নজরে ভারতের ইতিহাস থেকে, এখানে দেখতে পাবে 6000 খ্রিস্টাব্দে মেহেরগড় এবং বুরঝামে প্রথম কৃষি এবং পশুপালনের প্রমাণ পাওয়া গিয়েছিল। এটা গেল ওয়ান লাইনের প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে 5000 থেকে 4000 বাগড় ও আদমগড়ে প্রথম ছাগল ও ভেড়া পালনের প্রমাণ পাওয়া গিয়েছিল। 4000 থেকে 3000 কৃষি এবং পশুপালনের ওপর ভিত্তি করে সভ্যতার প্রসার হয়েছিল। 2500 থেকে 1750 হরপ্পা সভ্যতা রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে সময় জানা গিয়েছে। 1500 খ্রিস্টাব্দে গ্রিক বেদের কাল বা আর্যদের ভারতের আগমন। 1000 যদি দেখো উত্তর বৈদিক কাল, গাঙ্গেয় সমতল ভূমির আর্যদের প্রসার। এখানে প্রত্যেকটি সাল কিন্তু উল্লেখ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন 45 কুষাণদের ভারত আক্রমণ, 50 কুষাণ এবং কনিষ্ক, 77 প্লিনি দ্য এল্ডারের পুস্তক রচনা ন্যাচারাল হিস্ট্রি, 78 শক যুগের শুরু, 86 থেকে 128 সাতবাহন সাম্রাজ্য, 360 খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত গোটা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের অধিকাংশ অঞ্চল দখল। তো এমন প্রত্যেকটি সাল উল্লেখ করে কিন্তু ইতিহাসের এভাবে প্রথমেই কভার করেছে। যেমন 1931 ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয়েছিল। 1931 থেকে 36 খ্রিস্টাব্দে ভাইসরয় পদের লর্ড ওয়েলিংটন
1931-এ দ্বিতীয় আইন অমান্য আন্দোলন, তৃতীয় গোলটেবিল বৈঠক ঘোষণা, পুনা চুক্তি স্বাক্ষরিত এবং দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল। 1934 যদি লক্ষ্য করো, আইন অমান্য আন্দোলন এবং প্রত্যাহত বিহারে ভূমিকম্প 16 জানুয়ারি। 1935-এ ইন্দ্র ব্রিটিশ চুক্তি, ব্রিটিশ পার্লামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল 2 আগস্ট। তারপর দেখো কিছু ছক এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পূর্ণ ভারতের শাসক বংশ এবং তাদের উপাধি। যেমন যে ছকটা রয়েছে, এটা প্রথমে রয়েছে শাসক, তারপরে রয়েছে বংশ, তারপরে রয়েছে উপাধি। যেমন অজাতশত্রুর বংশ হচ্ছে হর্ষবর্ধন, উপাধি ছিল কুনিক নামে। বিম্বিসার যদি দেখো, বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ, শ্রেণিক কি দিয়েছিল? শ্রেণিক, উপাধি হচ্ছে শ্রেণিক। তো এই সমস্ত প্রশ্ন তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটা যদি লক্ষ্য করো, তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু ঠিক এই প্রশ্নগুলোই দেখতে পাবে। যেমন অজাতশত্রুর উপাধি কি ছিল, বিম্বিসারের উপাধি কি ছিল, বা কোন বংশে তিনি রাজত্ব করেছিলেন। ধননন্দ নন্দ বংশ, তার উপাধি ছিল অগ্রমিস। গুরুত্বপূর্ণ সভাকবি এবং তাদের লিখিত গ্রন্থ, সভাকবি গ্রন্থ এবং রাজ্য। হরিসেন গ্রন্থ হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ থেকে কি কি আমরা শর্ট প্রশ্ন বা ওয়ান লাইনের প্রশ্ন যেগুলো পাই, সেইগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। যেমন প্রাগৈতিহাসিক যুগ খ্রিস্টপূর্ব 2500 থেকে 25,000 থেকে 10,000। যেমন সাধারণভাবে এই যুগকে মোটামুটি 3 ভাগে ভাগ করেছে: প্রস্তর যুগ, প্রস্তর এবং নব্যপ্রস্তর যুগের মধ্যবর্তী সময় এবং নব্যপ্রস্তর যুগ। প্রস্তর যুগ খ্রিস্টপূর্ব হিমযুগে পৃথিবী বরফে ঢাকা ছিল। এই যুগের প্রধান অস্ত্র ছিল হস্ত্রচালিত কুড়াল, দা, ক্ষুদ্রপাত প্রভৃতি। এই সমস্ত প্রাগৈতিহাসিক যুগ থেকে পাচ্ছি। তারপর দেখো প্রস্তর এবং প্রস্তর মধ্যবর্তী যুগ খ্রিস্টপূর্ব 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দে যে সমস্ত ঘটনা, যে সমস্ত বিষয়গুলো পাই সেটা ওয়ান লাইনে রয়েছে। নব্যপ্রস্তর যুগ 6,000 থেকে 2500 খ্রিস্টাব্দে, ঠিক একই। তারপর রয়েছে তামা প্রস্তর, তামা যুগ। এই যুগকে ত্রাম্য যুগও বলা হয়। এই যুগের বৈশিষ্ট্য হলো এই সময় থেকে পাথর ও তামার ব্যবহার শুরু হয়। তবে ত্রাম্য যুগের লোকেরা পোড়া ইটের ব্যবহার জানত না। লোকেরা নানা রকম বাসনপত্র ব্যবহার করত, যার মধ্যে কালো ও লাল রঙের জিনিসপত্র ছিল জনপ্রিয়। তারা মাতৃ পূজা করত এবং বিষকেও পূজা করত। তারা সাধারণত বর্ণকুটিরে বসবাস করত। ত্রাম্য যুগের সংস্কৃতি যদি দেখো, এখানে কৈথা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ চলেছিল সেটার একটা ছক এখানে পাচ্ছ। হরপ্পা সভ্যতা 2500 থেকে 1750 খ্রিস্টাব্দে কি কি পাই সেটা একটা ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে। তো দেখো হরপ্পা সভ্যতা 2500 থেকে 1750 খ্রিস্টাব্দে, এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সভ্যতা উত্তরের জম্মু থেকে দক্ষিণে দাইমাবাগ পর্যন্ত প্রসারিত ছিল। প্রধান প্রধান বসতি ছিল ঘরঘোড়া আর হাকরার মধ্যে। 1000-এর বেশি জায়গায় এই সভ্যতার নিদর্শন খুঁজতে খনন কার্য করা হয়েছে। এই সময় মানুষ ব্রোঞ্জ, রূপা, সোনার ব্যবহার জানলেও লোহার ব্যবহার জানত না। কালীবঙ্গানে উটের হাড় পাওয়া গিয়েছে। ঈশপ, ধরিত্রী, বিষ, অশ্বত্থ গাছকে পুজো করা হতো। এই সভ্যতার গুরুত্বপূর্ণ স্থানগুলি হলো হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, বনওয়ালি, ধোলাভিরা। তারপর দেখো স্থান, খননকারী সাল এবং বর্তমান অবস্থা। হরপ্পা সভ্যতা খননকারী সাল যে দয়ারাম সায়ানি 1921 সালে তিনি খনন করেছিলেন। বর্তমান অবস্থান মনগ্রামী, পাঞ্জাব, পাকিস্তানে কিন্তু অবস্থিত। তো ইতিহাসের বেসিক্যালি তোমরা এইভাবে ওয়ান লাইনের প্রশ্নগুলো পাবে। এটা হচ্ছে গুপ্ত বংশ। গুপ্ত বংশ থেকে এখান থেকে শুরু হচ্ছে। দিল্লির সুলতানরা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে যে রাজত্ব ছিল সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। মারাঠা সাম্রাজ্য, যে শিবাজি ভোসলে বংশের সন্তান ছিলেন। শিবাজির পিতা শাহজি ভোসলে আহমেদাবাদের রাজকর্মচারী ছিলেন। শিবাজির ওপর দাদজি কোন্ডকে এবং গুরু রামদাসের প্রচণ্ড প্রভাব ছিল। গুরু রামদাস দশবোধ রচনা করেছিলেন। শাহজি শিবাজিকে পুনের জাগির প্রদান করেছিলেন। 1946 সালে শিবাজি সর্বপ্রথম তোরনা দখল করেন। তো এইভাবে তোমরা ওয়ান লাইনারের প্রশ্নগুলো কিন্তু দেখতে পাচ্ছ। তারপর অন্য অধ্যায়ে যাচ্ছি।
ভূগোল থেকে কিছু প্রশ্ন দেখো, যে এই দেশগুলির সীমানা সমুদ্রের সঙ্গে যুক্ত, যেমন দেশ সমুদ্র, যেমন ইয়েমেন সমুদ্র লোহিত সাগরে, আলজেরিয়া ভূমধ্যসাগরে সাগরে, লিবিয়া ভূমধ্যসাগরে সাগরে। দীর্ঘ উপকূল রেখা সমৃদ্ধ দেশগুলি এখানে রয়েছে। পৃথিবীর বিভিন্ন উপত্যকা এবং দেশ পাবে। গুরুত্বপূর্ণ প্রণালীগুলি, যেমন নাম, যোগসূত্র। মুখ্য জলপ্রপাত, স্থান, নাম এবং স্থান রয়েছে। স্থানীয় বায়ুপ্রবাহ, যেমন নাম প্রকৃতি অঞ্চল, ফন প্রকৃতি কি, গরম অঞ্চল কি, আলপস। যেমন কালবৈশাখী প্রকৃতি কি, গরম এবং অঞ্চল কি, পূর্ব এবং উত্তর ভারত। তারপর দেখো পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু প্রশ্নোত্তর রয়েছে, যেমন এর অবস্থান, রাজধানী, আয়তন কত, জেলার সংখ্যা কত, জনসংখ্যা কত, তার মধ্যে পুরুষের সংখ্যা কত, মহিলাদের সংখ্যা কত, জনসংখ্যার ঘনত্ব কত। তো পশ্চিমবঙ্গ সম্বন্ধে এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো রাজ্যভিত্তিক দারিদ্র্যের অনুপাত, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ। বেকারত্ব, ভারতের কিছু গুরুত্বপূর্ণ বন্দর, চেন্নাইতে কি কি বন্দর, বিশাখাপত্তনমে, পারাদ্বীপ, হলদিয়া, কান্ডালা, নিউ ম্যাঙ্গালোর, কোচি, টুটিকরিন, মুম্বাই। প্রত্যেকটি দেশেরই কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং সায়েন্সের যদি কথা বলি, তো সায়েন্সের এখানে প্রচুর তোমরা এখানে ছবিরও কিন্তু ব্যবহার পাচ্ছ এই ছোট বইটিতে। যেমন এই যে খাদ্য জালক যে একটা চিত্রটা রয়েছে, সেই চিত্রটা প্রথমেই রয়েছে। তারপর দেখো সংখ্যার পিরামিড রয়েছে, স্থলভাগের বায়োমাস পিরামিড, জলভাগের পিরামিড, এখানে ম্যাপ রয়েছে। আন্তর্জাতিক সংগঠন বা ভারতবর্ষের যে মন্দিরগুলি, যেমন বদ্রীনাথ ধাম, স্থান হচ্ছে চামোলি উত্তরাখণ্ডে। সূর্য মন্দির কোথায় অবস্থিত, বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত, কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত, সাঁচি স্তূপ কোথায়, রামেশ্বরম মন্দির কোথায় রয়েছে। গুরুত্বপূর্ণ সম্মান দেখো, ভারতরত্ন, এখানে হচ্ছে পুরস্কারের নাম, সংস্থার নাম, বিবরণ, পুরস্কার বর্ষ এবং পুরস্কার রাশি। যেমন ভারতরত্ন সংগঠনের নাম হচ্ছে ভারত সরকার। বিবরণ কি, শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবামূলক কাজে দৃষ্টান্তমূলক এবং অভূতপূর্ব সাফল্যের জন্য দেওয়া দেশের সর্বোচ্চ সম্মান। পুরস্কার শুরুর বর্ষ 1954 সালে প্রথম শুরু হয়েছিল এবং পুরস্কার রাশি 11 লক্ষ টাকা। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ভারত জ্ঞান পুরস্কার, মূর্তিদেবী পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, সরস্বতী সম্মান। প্রত্যেকটি পুরস্কারেরই কিন্তু তোমরা এখানে বিবরণ পাচ্ছ। তারপর দেখো সাহিত্যের ক্ষেত্রে মহিলা নোবেল পুরস্কার প্রাপকগণ পরপর এখানে কিন্তু প্রত্যেকটি সালেরই কিন্তু উল্লেখ পাবে 2015 পর্যন্ত। 1909 থেকে শুরু করে 2015 এখানে শেষ হয়েছে। বিমান বাহিনীর প্রধান যারা রয়েছে, যেমন নাম এবং কার্যকাল, প্রধান যারা রয়েছে তারা কতদিন কাজকর্ম করেছে তাদের একটা চার্ট রয়েছে। তারপর দেখো প্রাচীনতম, উচ্চতম এবং ক্ষুদ্রতম, যেমন সর্বোচ্চ বিমান অবতরণ ক্ষেত্র কোথায় রয়েছে, সর্বোচ্চ বিমানবন্দর কোথায়, বৃহত্তম সভা গৃহ কোথায়, প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে, সর্বোচ্চ অসামরিক সম্মান কি, সর্বোচ্চ বীরত্বের সম্মান কি, নতুন এবং পুরনো পৃথিবীর বিভিন্ন স্থানের নাম বদল, যে সমস্ত নাম বদলগুলো হয়েছে, যেমন নতুন নাম হচ্ছে বেইজিং, পুরনো নাম কি ছিল, পিকিং। বেনিন এর আগের নাম ছিল দাহুনি। গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলি, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওয়াটার স্পোর্টস গোয়াতে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নয়াদিল্লিতে অবস্থিত, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদে অবস্থিত, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন মুম্বাইতে অবস্থিত, ন্যাশনাল ফিল্ম আর্কাইভস অফ ইন্ডিয়া পুনেতে অবস্থিত। জওহরলাল নেহেরু লিখিত বিভিন্ন গ্রন্থ, রাজনৈতিক পরিভাষা। তো এই বইটি টোটালটাই আমি দেখানোর চেষ্টা করলাম। হয়তো বুঝতে পেরেছো যে কতটা কন্টেন্ট কতটা ভালো রয়েছে। বা তোমাদের যদি এই বইটি নিয়ে কিছু যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটা, বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো।
সুস্থ থাকো।